Hello, my dear students. Welcome to our Rise Smart Bangla official YouTube channel. আশা করি তোমরা সব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তোমরা জানো যে এখন একটা পরীক্ষার উৎসব চলছে। বিভিন্ন মানে সমস্ত জায়গা থেকেই এক্সামস নেওয়া হচ্ছে, সেটা পিএসসি হোক বা এসএসসি হোক। তো তোমাদের প্রিপারেশনটাকে বুস্ট আপ করার জন্যই আমি তোমাদের রায়হান স্যার তোমাদের সামনে কিছু ফিজিক্সের কোশ্চেন্স নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের প্রিপারেশানটা আরও বুস্ট আপ হয়। তোমরা জানো যে আরআরবি এক্সামের ক্ষেত্রে ফিজিক্সটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেরকম রেলের গ্রুপ ডি এক্সামস চলছে, সেখানে ফিজিক্স থেকে অনেকগুলো কোশ্চেন্স আসছে এবং সেগুলো কনসেপচুয়াল কোশ্চেন। তো তোমাদের প্রিপারেশানটাকে যাতে কি আরেকটু বুস্ট আপ দেওয়া যায়, সেই কারণেই কিছু কোশ্চেন্স নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তো চলো সেশনটা শুরু করা যাক এবং অবশ্যই সেশনটা দেখতে থাকো এবং বন্ধুদেরকে শেয়ার করো। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো আজকের প্রথম কোশ্চেন্স, দ্য কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক এনার্জি। দেখো এনার্জি, এখানে কমার্শিয়াল ইউনিটটা কী হবে? কারেক্ট আনসার হবে কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ারটা কী জিনিস? দেখো আমরা কিলোওয়াট আওয়ার বা এটার আরেকটা নাম হচ্ছে বিওটি ইউনিট। আমরা বাড়িতে যে ইলেকট্রিসিটিটা কনজিউম করি সেটা কোন ইউনিটে মেজারমেন্ট করা হয়? সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার ইউনিটে মেজারমেন্ট করা হয়। দেখো 1 কিলোওয়াট আওয়ার বা 1 বিওটি, এটা ইকুয়ালস টু কত? এটা ইকুয়ালস টু, দেখো 1 কিলোওয়াট আওয়ার, এটার আরেকটা নামই হচ্ছে বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। কিলোওয়াটটাকে যদি আমরা ওয়াট করি তাহলে কত হবে? 1000 ওয়াট। আর 1 আওয়ার মানে হচ্ছে সেকেন্ড। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা দেখো পেয়ে যাব 3.6 ইন্টু 10⁶ জুল। ওয়াটের আরেকটা নাম কি? জুল বাই সেকেন্ড। তাহলে সেকেন্ড কেটে গেল, পড়ে থাকলো কি? অনলি জুল। তাহলে এখানে আরেক রকমের কোয়েশ্চেন্স আসে যে বলল 5.5 কিলোওয়াট আওয়ার, এটা ইকুয়ালস টু কত জুল? তাহলে দেখো আমরা যদি জেনে থাকি 1 কিলোওয়াট আওয়ার এটা ইকুয়ালস টু 3.6 ইন্টু 10⁶ জুলস, তাহলে 5.5 কিলোওয়াট মানে কত হবে? 5.5 এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দিলেই কিন্তু আনসার চলে আসবে। তাহলে এই টাইপের ছোটোখাটো নিউমেরিক্যালস কোয়েশ্চেন্স কিন্তু এখান থেকে দেয়। তাহলে এখানে কারেক্ট আনসার হলো কিলোওয়াট আওয়ার। দেখো আরও এখানে অনেক ইউনিট রয়েছে, যেরকম ওয়াট কিসের ইউনিট? ওয়াট হচ্ছে পাওয়ারের ইউনিট, ইলেকট্রিক পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট। পাওয়ারের আরেকটা বড় ইউনিট যেটা পরীক্ষাতে দেয়, হর্স পাওয়ার, কমার্শিয়াল ইউনিট অফ পাওয়ার। 1 হর্স পাওয়ার মানে কত? দেখো 1 হর্স পাওয়ার এটা হচ্ছে 746 ওয়াট। তাহলে এটা হলো একটা পাওয়ারের ইউনিট। আমরা জানি যে এনার্জি, ওয়ার্ক এনার্জি, পাওয়ার, ওয়ার্ক এনার্জি, হিট এবং টর্ক, এদের ডাইমেনশনটা কিন্তু সেম। এদের ডাইমেনশনটা কি? এম এল স্কোয়ার T⁻⁻²। এটা অনেক সময় পরীক্ষাতে দেয় যে ওয়ার্কের সঙ্গে নিচের কোন কোয়ান্টিটির ডাইমেনশন সেম। তাহলে কি বললাম? ওয়ার্ক, এনার্জি, টর্ক এবং হিট, এদের ডাইমেনশন কিন্তু এটা। পাওয়ারের ডাইমেনশন কিন্তু আলাদা। পাওয়ার হচ্ছে রেট অফ ওয়ার্ক ডান। পাওয়ারকে যদি আমরা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেস করি তাহলে পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক বাই টাইম, রেট অফ ওয়ার্ক ডান। এবার এটাকে যদি আমরা ভেঙে লিখি, ওয়ার্ক মানে আমরা লিখতে পারি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট বাই টাইম এটাকে আমরা লিখতে পারি কি? দেখো ফোর্স ইন্টু ভেলোসিটি। তাহলে পাওয়ারের আরেকটা আমরা সমীকরণ পেয়ে গেলাম, সেটা হচ্ছে ফোর্স ইন্টু ভেলোসিটি। এখানে দুটো ইউনিট রয়েছে দেখতে পারো, ক্যালোরি এবং জুল। ক্যালোরি এবং জুলটা কি জিনিস? জুল এবং ক্যালোরি এই দুটো হচ্ছে হিটের ইউনিট। হিটের এসআই ইউনিট হচ্ছে জুল এবং সিজিএস ইউনিট হচ্ছে ক্যালোরি। এই দুটোর মধ্যে একটা রিলেশনস রয়েছে, 1 ক্যালোরি 4.2 জুল। এটা যদি আমরা লিখি 1 জুল মানে হচ্ছে 0.24 ক্যালোরি। দুটোকেই আমাদের মনে রাখতে হবে, কারণ দুই রকম রিলেশনটাই অনেক সময় পরীক্ষাতে দেয়। হিটের আরেকটা বড় ইউনিট রয়েছে, সেটা হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট। 1 ব্রিটিশ থার্মাল ইউনিট এটা হচ্ছে 252 ক্যালোরি। তাহলে দেখো একটা কোশ্চেন্স থেকে আমরা অনেকগুলো কোশ্চেন্স আমরা জানতে পারলাম। তো সবগুলো তোমরা খাতায় নোট ডাউন করো, যাতে তোমাদের পরবর্তীকালে অন্যান্য কোশ্চেনের আনসার করতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো সেকেন্ড কোশ্চেন আছে, হোয়াট ইজ
স্ট্যালাগমোমিটার ইউজ টু মেজার, দেখো এখানে স্ট্যালাগমোমিটার কি মেজার করে, কারেক্ট আনসার হচ্ছে সারফেস টেনশন। সারফেস টেনশনটা কি, লিকুইডের ফ্রি সারফেসে পার ইউনিট লেন্থে কতটা পরিমাণ ফোর্স কাজ করে সেটাকে আমরা বলি সারফেস টেনশন। তাহলে সারফেস টেনশন ইকুয়ালস টু আমরা বলতে পারি ফোর্স বাই লেন্থ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সারফেস টেনশনের ইউনিট পেয়ে যাব, ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন আর লেন্থের ইউনিট মিটার। তাহলে সারফেস টেনশনের এসআই ইউনিট আমরা পেয়ে যাব নিউটন বাই মিটার এবং সিজিএস ইউনিট আমরা পেয়ে যাব ডাইন পার মিটার। এবং এর ইউনিট এখান থেকে আমরা যে ডাইমেনশন বার করতে পারবো, ফোর্সের ডাইমেনশন হচ্ছে ml t-2, লেন্থের ডাইমেনশন l, তাহলে l যদি কেটে যায় তাহলে এটা পড়ে থাকলো দেখো m t⁻², এটা হলো সারফেস টেনশনের ডাইমেনশন। সারফেস টেনশনটা এক্সপ্লেন করতে গেলে আমাদের দুই রকমের ফোর্সের কথা এখানে আসে, একটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স এবং একটা হচ্ছে কোহেসিভ ফোর্স। অ্যাডহেসিভ ফোর্স নামের মধ্যে রয়েছে অ্যাড, মানে যখন ডিফারেন্ট মলিকুলের মধ্যে দুটো কোনো একটা ফোর্স কাজ করে সেটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। এয়ার মলিকুলের সঙ্গে ওয়াটার মলিকুল, আলাদা আলাদা মলিকুল, তাহলে সেখানে কাজ করবে কি অ্যাডহেসিভ ফোর্স। আর কোহেসিভ ফোর্স মানে সেম মলিকুলের মধ্যে যখন যে ফোর্সটা কাজ করে সেটাকে আমরা বলবো কোহেসিভ ফোর্স। কোহেসিভ নামের মধ্যে আছে দেখো কো মানে কোঅপারেশন, নিজেদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে সেটাকে আমরা বলবো কোহেসিভ ফোর্স। ওয়াটার মলিকুলের মধ্যে যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে কোহেসিভ ফোর্স। এয়ার মলিকুলের সঙ্গে এয়ার মলিকুলের যে ফোর্স কাজ করে সেটা কোহেসিভ ফোর্স। তাহলে সারফেস টেনশনের কারণ হচ্ছে মলিকুলার কোহেসিভ ফোর্স। সারফেস টেনশনের কিছু এক্সাম্পল যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো কিছু এক্সাম্পল মনে রেখে দিও। দেখো ওয়াটার লিকুইড ড্রপ সবসময় স্ফেরিক্যাল হয়, কিসের জন্য, সারফেস টেনশনের জন্য। নিডল বা সুস জলের উপর ভাসতে পারে, এটাও সারফেস টেনশনের জন্য। ক্যাম্ফার বা কর্পূরের গুঁড়ো জলের উপর লাফায়, কিসের জন্য, সারফেস টেনশনের জন্য। আমাদের গরম স্যুপ খেতে ভালো লাগে, তাহলে এগুলো এই সমস্ত এক্সাম্পলসগুলো কিসের জন্য হয়, এগুলো সব সারফেস টেনশনের জন্য হয় এবং এগুলো একটু মাথায় রেখো। দেখো আরও যে তিনটে অপশানস রয়েছে, রিলেটিভ ডেন্সিটি। রিলেটিভ ডেন্সিটিটা ইম্পর্টেন্ট কারণ কিছু কিছু সময় ডাইমেনশনলেস কোয়ান্টিটির এক্সাম্পলস পরীক্ষাতে আসে, যেরকম রিলেটিভ ডেন্সিটি বা স্পেসিফিক গ্র্যাভিটি, এটা হচ্ছে একটা ইউনিট এবং ডাইমেনশনলেস কোয়ান্টিটি। বেশ কিছু ইউনিট এবং ডাইমেনশনলেস কোয়ান্টিটি আমাদের পরীক্ষার পার্সপেক্টিভ থেকে খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে রিলেটিভ ডেন্সিটি একটা অন্যতম। রিলেটিভ ডেন্সিটি রয়েছে, স্ট্রেন রয়েছে, ম্যাক নাম্বার রয়েছে সাউন্ডে, লাইটে রয়েছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বা ঘর্ষণ গুণাঙ্ক, মেকানিক্যাল অ্যাডভান্টেজ। তাহলে এই কয়েকটা কোয়ান্টিটির আমি তোমাদের উদাহরণ দিলাম যেগুলোর হচ্ছে কোনো ইউনিট এবং ডাইমেনশন কিন্তু নেই, ইউনিট এবং ডাইমেনশন লেস। রিলেটিভ ডেন্সিটি আমরা কি দিয়ে মাপি, রিলেটিভ ডেন্সিটি আমরা মাপি হচ্ছে হাইড্রোমিটার। হাইড্রোমিটার। হিউমিডিটি বা আর্দ্রতা, এটা আমরা কি দিয়ে মাপি, এটা হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রো আর হাইড্রো, এটা হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার। ডিস্টেন্স, ডিস্টেন্স আমরা কি দিয়ে মাপি, ওডোমিটার দিয়ে আমরা মাপি ডিস্টেন্স। আরও কিছু পরীক্ষাতে আছে যেরকম স্পিড অফ রোটেশন, রোটেশনাল স্পিড মাপা হয় টেকোমিটার দিয়ে। দুধের পিওরিটি এটা মাপা হয় ল্যাক্টোমিটার দিয়ে। ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপি। পাইরোমিটার দিয়ে আমরা হাই টেম্পারেচার মাপি। ক্রায়োমিটার দিয়ে আমরা লো টেম্পারেচার মাপি। ফ্যাদোমিটার দিয়ে সমুদ্রের গভীরতা মাপি। তাহলে কিছু কিছু ইম্পর্টেন্ট এই মাপক যন্ত্র যেগুলো পরীক্ষাতে আছে সেগুলো একটু খাতাতে নোট ডাউন করো, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। দেখো এখানে একটা অঙ্ক রয়েছে ফিজিক্সের, যে পোর্টার রাইজড 12 kg অবজেক্ট ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ অ্যান্ড পুটস অবজেক্ট, এটা 1.5 হবে, 1.5 meter above from the surface on his head. Calculate the work done on the object. দেখো এখানে কোনো অবজেক্টকে যখন আমরা গ্র্যাভিটির এগেনস্টে উপরে তুলব তখন গ্র্যাভিটি তো সবসময় নিচের দিকে কাজ করছে, তাহলে গ্র্যাভিটির এগেনস্টে কোনো অবজেক্টকে যখন আমরা একটা নির্দিষ্ট হাইটে তুলব তখন আমরা গ্র্যাভিটির এগেনস্টে কিছু ওয়ার্ক ডান করব এবং সেই ওয়ার্ক ডানটাই বডিতে পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হয়ে থাকে। তাহলে এখানে ওয়ার্ক ডান এবং বডির পোটেনশিয়াল এনার্জিটা কি হলো, সেম হলো। তাহলে একটা অবজেক্টকে 1.5 মিটার উপরে তুলতে যে পরিমাণ কার্য করেছে সেটা তার পোটেনশিয়াল এনার্জির সঙ্গে সেম। তাহলে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে আমরা জানি m × g × h, এটাই হচ্ছে ওয়ার্ক ডানের সঙ্গে সমান। তাহলে দেখো এমটা দেওয়া আছে কত, 12 কেজি, এম দেওয়া আছে 12 কেজি, জি এর ভ্যালু 9.8 বা আমরা 10 ধরে নিতে পারি। হাইট কত দেওয়া আছে, 1.5, হাইট দেওয়া আছে 1.5, তাহলে এটা হচ্ছে ওয়ার্ক ডানের সঙ্গে সমান। তাহলে দেখো এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 180 জুল। তাহলে কৃতকার্য কত হলো, 180
জুল। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে 180 জুলস। ঠিক আছে, দেখো মেকানিক্যাল এনার্জিকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জির বাংলা হচ্ছে গতিশক্তি। কোনো একটা বডি যখন মুভ করে তার মধ্যে যখন গতি থাকে তাহলে তখন সে গতিশক্তির অধিকারী হয়, তাহলে গতির জন্য আমরা পাই গতিশক্তি। আর কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট হাইটে যখন উঠবে বা কোনো একটা তার পজিশনের জন্য যে এনার্জিটা পজেস করে সেটা হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি। তাহলে হাইট যদি বাড়ে তাহলে তার পোটেনশিয়াল এনার্জি বাড়বে এবং গতি যদি বাড়ে তাহলে তার গতিশক্তি বাড়বে। একটা বস্তুকে যদি আমরা উপরের দিকে থ্রো করি তাহলে দেখবে সে হাইট আস্তে আস্তে তার বাড়ছে, তার মানে কি তার গতিশক্তিটা মানে গতিটা কমবে কিন্তু হাইট বাড়বে। তাহলে হাইট বাড়ছে মানে তার পোটেনশিয়াল এনার্জি বাড়ছে এবং গতিশক্তি কমছে। কিন্তু একটা বস্তুকে তুমি যদি ড্রপ করে দাও নিচের দিকে, যত নিচে যাবে তার গতি বাড়বে, তাহলে তার গতিশক্তিটাও বাড়বে এবং তার গ্রাউন্ড থেকে তার হাইটটা আস্তে আস্তে কমতে থাকবে, তাই না? তাহলে তার পোটেনশিয়াল এনার্জিটা কমবে, কিন্তু টোটাল যোগফলটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট। ঠিক আছে, অনেক সময় পরীক্ষাতে আসে একটা রেইজড হ্যামার বা কোনো একটা ছাদের উপরে তুমি একটা ব্রিক বা ইট রেখে দিয়েছো, তাহলে সেখানে কিসের কোন এনার্জি রয়েছে, তাহলে সেটা পোটেনশিয়াল এনার্জি। নির্দিষ্ট হাইট থেকে উপরে রয়েছে মানে তাদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি থাকবে। তারপরে ড্যাম, জল যখন স্টোর থাকে তখন জলের ভিতরে কি এনার্জি থাকে, তখন জলের ভিতরে পোটেনশিয়াল এনার্জি থাকে। একটা স্প্রিংয়ের ভিতরে যে এনার্জি থাকে সেটাও পোটেনশিয়াল এনার্জি। যখন কোনো জিনিস মুভ করবে, ফাস্ট মুভিং ট্রেন, তাহলে সেটা তার মধ্যে কী এনার্জি থাকবে, সেখানে কাইনেটিক এনার্জি থাকবে। কোনো একটা জিনিস উপর থেকে পড়ছে, একটা আম পড়ছে বা একটা আপেল পড়ছে, তখন তার মধ্যে কী এনার্জি থাকবে, তখন তার ভিতরে কাইনেটিক এনার্জি থাকবে। ঠিক আছে, তো চলো এক্সাম্পলগুলো মাথায় রেখো, পরের কোশ্চেনে যাওয়া যাক। দেখো, ইফ দ্য মোমেন্টাম অফ অ্যান অবজেক্ট ইজ ট্রিপলড ইটস কাইনেটিক এনার্জি। দেখো মোমেন্টামের বাংলাটা কি? মোমেন্টাম মানে হচ্ছে ভর বেগ। ভর এবং বেগ এই দুটো জিনিস আমরা গুণ করলে আমরা পেয়ে যাব ভর বেগ বা মোমেন্টাম। মোমেন্টামকে আমরা লিখি পি চিহ্ন দ্বারা এবং এটাকে আমরা লিখি ভর ইন্টু বেগ। ঠিক আছে, এবার কাইনেটিক এনার্জির সঙ্গে মোমেন্টামের কি সম্পর্ক? দেখো, কাইনেটিক এনার্জির ইকুয়েশনটাকে আমরা লিখি হাফ এম ইন্টু ভি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে ভেলোসিটির টার্মে কাইনেটিক এনার্জির ফর্মুলা। যদি আমরা এটাকে মোমেন্টামের টার্মে লিখি তাহলে এটা হয়ে যায় পি স্কোয়ার বাই 2m। তাহলে কাইনেটিক এনার্জি আমরা পেলাম পি স্কোয়ার বাই 2m। এখানে বলেছে যে মোমেন্টাম অফ অ্যান অবজেক্ট ইজ ট্রিপলড, মানে ভর বেগটা হয়ে গেছে 3 গুণ, তাহলে কাইনেটিক এনার্জির কি চেঞ্জ হবে? তাহলে কাইনেটিক এনার্জির সঙ্গে ভর বেগের রিলেশনটা আমাকে চেয়েছে। তাহলে দেখবো আমরা দেখলাম কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। কাইনেটিক এনার্জির সঙ্গে ভরবেগের সম্পর্ক চেয়েছে, তাহলে কাইনেটিক এনার্জির সঙ্গে ভরবেগের সম্পর্কটা কেমন? স্কোয়ারের সম্পর্ক। ভরবেগ বলেছে 3 গুণ হয়ে গেছে, তাহলে ভরবেগের জায়গায় লিখে দাও 3 টাইমস 3 এর স্কোয়ার, তাহলে 3 এর স্কোয়ার মানে কত? 9। তাহলে আলটিমেটলি চেঞ্জ হলো কত? কাইনেটিক এনার্জির কত চেঞ্জ হলো? 9 গুণ হয়ে গেছে, তাহলে বিকাম 9 টাইমস। দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু ফিজিক্সের অন্যান্য চ্যাপ্টারেও রয়েছে। এইগুলো করার একটাই মানে সব থেকে ভালো প্রসেস হচ্ছে এটাই, যেটা চেঞ্জ বলবে সেটাকে চেঞ্জ করে দেব, তারপর দেখব বাকিগুলো গুণ ভাগ করে কি আসছে ফাইনাল ফর্মটা। এটা 9 এসছে, তার মানে 9 গুণ হয়ে গেছে। 9টা যদি নিচে আসতো তাহলে 9 গুণ কমে যেত। তাহলে এই রকম টাইপের কোশ্চেন শুধুমাত্র এই চ্যাপ্টারে নয়, আরেকটা তোমাদের বলে দিই যে এই ফর্মুলা থেকেও আসে হিটিং ইফেক্ট, জুলের হিটিং ইফেক্ট, H ইকুয়ালস টু I স্কোয়ার RT। দেখো কোনো একটা বলবে কোনো একটা প্যারামিটার চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার জন্য হিটের পরিবর্তন কত হবে, যেটা চেঞ্জ বলবে কত গুণ চেঞ্জ বলেছে তার জায়গায় সেটা পুট করে দেবে। আলটিমেটলি গুণ ভাগ করে যেটা আসবে, যদি গুণ আকারে আছে তাহলে অত গুণ বেড়ে গেছে, যদি ভাগ আকারে আসে তাহলে অত গুণ কমে গেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তাহলে দেখো এখানে আমরা কাইনেটিক ভরবেগ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কাইনেটিক এনার্জির সঙ্গে ভরের কিন্তু ইনভার্স রিলেশন, এটাও মাথায় রেখো। এখান থেকে একটা থিওরিটিক্যাল কোশ্চেন কিন্তু এখান থেকে দেয় যে দেখো কাইনেটিক এনার্জির সঙ্গে ভরের দেখো ব্যস্ত সম্পর্ক যদি মোমেন্টাম কনস্ট্যান্ট থাকে। কাইনেটিক এনার্জি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এম। থিওরিটিক্যাল কোশ্চেন এখান থেকে দিতে পারে। ধরে নাও বললো দুটো বস্তুর ভরবেগ কনস্ট্যান্ট, তাদের ভরের রেশিও হচ্ছে 4:5, তাহলে তাদের কাইনেটিক এনার্জি রেশিও কত হবে? 5:4। ঠিক আছে, কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। What will be the mass of a girl weighing 450 নিউটন? দেখো এখানে মাস এবং ওয়েট দুটো কনসেপ্ট আমাদের লাগবে। মাস
হচ্ছে কোনো একটা বস্তুতে যে পরিমাণ সলিড মেটেরিয়াল থাকে সেটা হচ্ছে তার মাস, এবং কোনো একটা অবজেক্টকে সে যখন পৃথিবীতে থাকবে, পৃথিবীর যে বল দ্বারা সে অবজেক্টটাকে আকর্ষণ করবে সেটা হচ্ছে তার ওয়েট। তাহলে ওয়েট ইজ ওয়ান টাইপ অফ ফোর্স, যে ফোর্স দ্বারা পৃথিবী কোনো বস্তুকে আকর্ষণ করে পৃথিবীতে, সেটা সেই বস্তুর ওয়েট। চাঁদ কোনো বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে চাঁদে হচ্ছে সেই বস্তুর ওয়েট সেটা। ঠিক আছে, তাহলে দেখো ভর কোনো বস্তুতে যে পরিমাণ সলিড মেটেরিয়াল থাকে, ভর কখনো চেঞ্জ হয় না, সে যে প্ল্যানেটেই যাক না কেন ভর সবসময় কনস্ট্যান্ট। ওয়েট আমরা কিভাবে পাবো? দেখো ওয়েট ইকুয়ালস টু এম ইন্টু জি, ভরের সঙ্গে সেই প্ল্যানেটের অভিকর্ষ ত্বরণ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যদি আমরা গুণ করে দিই, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যদি আমরা গুণ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে ওয়েট। ঠিক আছে, তাহলে এখানে বলে দিয়েছে একটা গার্ল যার ওয়েট হচ্ছে কত 450 নিউটন, তার ভরটা বার করতে হবে। তাহলে ভরটা এম ধরে নিলাম, জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু 10। তাহলে দেখো এম আমরা পেয়ে গেলাম কত? 45 কেজি। তাহলে এটা হয়ে যাবে 45। ভরের ইউনিট কি? ভরের ইউনিট কিন্তু কেজি, নট নিউটন। নিউটন হচ্ছে ওয়েটের ইউনিট। ঠিক আছে, তাহলে দেখো এখানে আরও অনেক রকমের কোশ্চেন্স আসতে পারে। ধরে নাও বলল কোনো বস্তুর ভর পৃথিবীতে 30 কেজি, তাহলে তার চাঁদে সেই বস্তুর ভর কত হবে? তাহলে কত হবে? ভর চেঞ্জ হয় না, তাহলে 30 কেজি হবে। যদি বলে দেয় কোনো বস্তুর ওজন পৃথিবীতে 72 নিউটন, তাহলে চাঁদে ওজন কত হবে? ওজন বলেছে, তাহলে চাঁদে কত? 6 ভাগ কমে যাবে। তাহলে পৃথিবীতে যদি 72 বলে, 72 নিউটন বলে, তাহলে চাঁদে জিজ্ঞাসা করেছে, ওজন জিজ্ঞাসা করেছে, ওজন দেওয়া আছে, ওজন জিজ্ঞাসা করেছে, তাহলে 6 দিয়ে ভাগ করে দেব, কারণ চাঁদের গ্র্যাভিটি পৃথিবীর গ্র্যাভিটির 6 গুণ কম। ঠিক আছে, তাহলে 72 ভাগ 6 মানে 12 নিউটন হয়ে যাবে। ঠিক আছে, এবার ধরো বলল কোনো বস্তুর ভর দেওয়া আছে পৃথিবীতে 30 কেজি এবং সেই বস্তুর ওয়েট চাঁদে জিজ্ঞাসা করেছে, তাহলে দেখো সেই প্রবলেমটা কি করতে হবে? সেটা ধরে নাও আর্থ, ই ফর আর্থ, আর্থে মাস দেওয়া আছে 30 কেজি, আর্থে মাস 30 কেজি, তাহলে মুনে মাস কত হবে? 30 কেজি হবে। তাহলে আর্থে ওয়েট কত হবে? এম ইন্টু জি, এম হচ্ছে 30 আর জি এর ভ্যালু আমি জি রেখে দিলাম, তাহলে এটা হচ্ছে আর্থে ওয়েট। তাহলে কোশ্চেন করেছে হচ্ছে চাঁদে তার ওয়েট কত হবে, তাহলে দেখো চাঁদে ওয়েট কত? পৃথিবীর যা ওয়েট সেটা 6 গুণ কমে যাবে। তাহলে মুন, এম ফর মুন, মুনে ওয়েট কত হবে? দেখো মুনে ওয়েট হবে পৃথিবীতে যে ওয়েট ছিল তার 6 গুণ কমে যাবে, 30 জি ভাগ 6, মানে এটা কাটলে কত? 5 জি, মানে 5 ইন্টু 9.8, তাহলে এত নিউটন হয়ে গেল চাঁদে ওয়েট। ক্লিয়ার? তাহলে এখানে এই 3 রকম কোশ্চেনই আসতে পারে। চলো, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনটায় যাওয়া যাক। মেন কথা হলো ভর দেওয়া আছে, পৃথিবীতে ভর দেওয়া আছে, চাঁদে ভর জিজ্ঞাসা করেছে, সেম আনসার হবে। চাঁদে ওয়েট দেওয়া আছে, পৃথিবীতে জিজ্ঞাসা করেছে, তাহলে কত হবে? 6 গুণ বেড়ে যাবে। আর কোনো এক চাঁদ পৃথিবীতে যদি ভর দেওয়া থাকে এবং চাঁদে যদি ওয়েট জিজ্ঞাসা করে, তাহলে সেটাকে প্রথম ওয়েটে কনভার্ট করব, তারপর আমি 6 দিয়ে গুণ কিংবা ভাগ করব। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। If we move the tree branch first, then some of the leaves get detached from the tree due to তাহলে এটা কিসের জন্য হয়? তাহলে আগের কোশ্চেনটা আনসার, হ্যাঁ ঠিক আছে চলো। তাহলে এটা দেখো কিসের জন্য হয়? এটা ডিউ টু ইনারশিয়া। ইনারশিয়া 2 রকমের হয়, ইনারশিয়া বা জাড্য। জাড্য 2 রকমের, একটা হচ্ছে গতিজাড্য এবং একটা হচ্ছে স্থিতিজাড্য। জাড্য হচ্ছে যে প্রপার্টির জন্য গতিশীল বস্তু তার গতি অবস্থা বজায় রাখতে চায় এবং স্থিতিশীল বস্তু তার স্থির অবস্থাটা বজায় রাখতে চায়, সেটাই হচ্ছে জাড্য। যে বস্তুর ভর বেশি তার জাড্যও বেশি হয়। ঠিক আছে, দেখো কোনো বস্তু, একটা ফ্যান চলছে, হঠাৎ করে যদি আমরা অফ করে দিই, ফ্যানটা কিন্তু সঙ্গে সঙ্গে থেমে যায় না, গতিজাড্যের জন্য কিন্তু চলতে থাকে। যারা অ্যাথলেট যখন রান কমপ্লিট হয় তখন সঙ্গে সঙ্গে কি তারা থেমে যায়? থামতে পারে না, তারা গতিজাড্যের জন্য কিছুটা সামনের দিকে আগিয়ে যায়। তারপর যারা লং জাম্প কিংবা হাই জাম্প যখন অ্যাথলেটরা দিতে আসে তখন দেখবে তারা কিছুটা রান করে আসে, কিসের জন্য? গতিজাড্যের জন্য। ঠিক আছে, তারপর আমরা রানিং বাস হঠাৎ করে যদি ব্রেক দেওয়া হয় তাহলে আমরা সামনের দিকে ঝুঁকে যাই, তাহলে এটা কিসের জন্য? গতিজাড্যের জন্য। স্থিতিজাড্যের জন্য সিমিলারলি একটা বাস স্থির অবস্থায় রয়েছে, হঠাৎ করে যদি বাসটা চলতে শুরু করে তাহলে আমরা পিছনের দিকে ঝুঁকে যাই, তাহলে এটা স্থিতিজাড্যের জন্য। একটা গাছকে যদি আমরা শেক করি তাহলে কি হয়? গাছের পাতাগুলো ঝরে পড়ে, তাহলে গাছের পাতাটা স্থির অবস্থায় ছিল, যখন আমরা গাছটাকে জোরে শেক করব তখন গাছের
শেক করার জন্য একটা ফোর্স অ্যাপ্লাই করছি, কিন্তু গাছের পাতাটা সেই যে পজিশনে ছিল সেখানে স্থির থাকতে চাইছে, এবং কিন্তু গাছটাকে আমরা শেক করার জন্য গাছের পাতাটা কিন্তু ছিঁড়ে যাচ্ছে, স্থির অবস্থা বজায় রাখতে চাইছে কিন্তু সে পারছে না, তখন গাছের পাতাটা ছিঁড়ে গেল। তাহলে এটা হচ্ছে স্থিতিজাড্যের একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল পরীক্ষাতে আসে, কোনো একটা কার্পেটকে যখন আমরা একটা লাঠি দিয়ে আঘাত করি সেখান থেকে ডাস্ট পার্টিকেলগুলো ঝরে পড়ে, ঠিক আছে, তাহলে সেটা কিসের জন্য হয়, সেটাও স্থিতিজাড্যের জন্যই ঝরে পড়ে। তাহলে এই এক্সাম্পলগুলো তোমরা একটু মাথায় রাখবে, এটা হচ্ছে স্থিতিজাড্য এবং গতিজাড্যের কনসেপ্ট। তাহলে এটা আনসার হলো ইনারশিয়া। এবার দেখো কিছু কথা তোমাদেরকে বলি, এই যে ইনারশিয়ার কনসেপ্টটা আমরা কোথা থেকে পাই? ইনারশিয়ার কনসেপ্টটা আমরা পাই নিউটনের প্রথম সূত্র থেকে। আমরা জানি নিউটনের কটা সূত্র রয়েছে, তোমরা সবাই জানো যে নিউটন আপেল পড়তে দেখেছিল নিউটন, এবং সেখান থেকে নিউটন কিন্তু 3টে সূত্র দিয়েছিল। ফার্স্ট ল থেকে আমরা জানি কনসেপ্ট অফ ইনারশিয়া, ল অফ ইনারশিয়া বলা হয়ে থাকে। আরেকটা জিনিস আমরা ফার্স্ট ল থেকে জানি যে ডেফিনেশন অফ ফোর্স, এটাও আমরা ফার্স্ট ল থেকে পাই। এবার দেখো সেকেন্ড লটা কি বলছে, সেকেন্ড ল হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাপ্লাইড ফোর্স, ঠিক আছে। এখান থেকে আমরা পাই যে ইকুয়েশন অফ ফোর্স এবং ডেফিনেশন অফ ইউনিট ফোর্স, এটা কিন্তু ক্লার্কশিপ পরীক্ষাতে এসেছিল। নর্মাল যদি বলে ডেফিনেশন অফ ফোর্স সেটা হবে কিন্তু ফার্স্ট ল, কিন্তু ডেফিনেশন অফ ইউনিট ফোর্স যদি বলে দেয় সেটা কিন্তু হবে সেকেন্ড ল। তাহলে এগুলো একটু মাথায় রেখো তোমরা। তাহলে দেখো ইনারশিয়ার কনসেপ্ট আমরা পাই কিন্তু নিউটনের ফার্স্ট ল থেকে, ওটাকে ল অফ ইনারশিয়াও বলা হয়ে থাকে অনেক সময়। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো দ্য নর্মাল টেম্পারেচার অফ হিউম্যান বডি, আমাদের বডির যে নর্মাল বডি টেম্পারেচার সেটা কত? দেখো যদি আমরা ফারেনহাইট স্কেলে দেখি তাহলে সেটা 98.6 ডিগ্রি ফারেনহাইট, যদি আমরা সেলসিয়াস স্কেলে দেখি সেটা হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস, যদি আমরা রিউমার স্কেলে দেখি সেটা 29.6 ডিগ্রি রিউমার। তাহলে এটার আনসার হয়ে গেল কি অল অফ দিস। যদি এটা বলে কেলভিন স্কেলে কত, আমরা জানি দেখো সেলসিয়াস স্কেলের সঙ্গে যদি আমরা 273 প্লাস করি তাহলে আমরা পেয়ে যাই কি কেলভিন স্কেলের রিডিং। তাহলে দেখো আমাদের নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার হচ্ছে সেলসিয়াস স্কেলে কত, 37 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা কেলভিন স্কেলে কত হবে 310 কেলভিন, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কনভার্সন, যেটা হচ্ছে সেলসিয়াস স্কেলের রিডিং যেটা হয় সেটা থেকে যদি আমরা 273 যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাই হচ্ছে কেলভিন স্কেলের রিডিং। বিভিন্ন স্কেলের টেম্পারেচার কনভার্সনের একটা ফর্মুলা রয়েছে, একটা বেসিক ফর্মুলা দিয়ে আমরা একটা স্কেল থেকে আরেকটা স্কেলে টেম্পারেচারটাকে কনভার্ট করতে পারি। সেই ফর্মুলাটা হচ্ছে রিডিং মাইনাস আইস পয়েন্ট বাই স্ট্রিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট, এটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। একটা স্কেলের টেম্পারেচারটাকে আরেকটা স্কেলে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে দেখো এই যে সুন্দর একটা ফর্মুলা রয়েছে, এই ফর্মুলা দিয়েই কিন্তু আমরা করতে পারবো। দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে রিলেশন, যেটা আমরা মুখস্থ করি, দেখো সেটা এই ফর্মুলা থেকে চলে আসবে। সেলসিয়াসের রিডিংটা আমি ধরে নিলাম সি, সেলসিয়াসের আইস পয়েন্ট কত 0, সেলসিয়াস স্কেলের স্টিম পয়েন্ট হচ্ছে 100, আইস পয়েন্ট 0, এটা কার সঙ্গে কম্পেয়ার করছি ফারেনহাইটের সঙ্গে। তাহলে ফারেনহাইটেরটা লিখে দিই, ফারেনহাইটের রিডিংটা ধরে নিলাম এফ, ফারেনহাইটের আইস পয়েন্ট হচ্ছে 32, ফারেনহাইটের স্টিম পয়েন্ট হচ্ছে 212, আবার সূত্রতে রয়েছে আইস পয়েন্ট সেটা হচ্ছে 32। তাহলে এটা করলে দেখো সি বাই 100 এফ মাইনাস 32 বাই 180, এটা যদি আমি কাটি 20 দিয়ে এটা হচ্ছে 5 আর এটা 9, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম সি বাই 5 এফ মাইনাস 32 বাই 9, যেটা আমরা সবাই মুখস্থ করি। তাহলে দেখো এই যে ফর্মুলাটা আমরা পেলাম সেটা কিন্তু তার বেসিক ফর্মুলা হচ্ছে এটা। এই যে কনভার্সনটা সেলসিয়াসের সঙ্গে 273 যোগ করলে যেটা কেলভিন স্কেলের রিডিংটা পাই সেটাও কিন্তু আমরা এই ফর্মুলা থেকে ডিরাইভ করতে পারবো। ক্লিয়ার? প্রত্যেকটা স্কেলের একটা আইস পয়েন্ট নিম্ন স্থিরাঙ্ক এবং একটা স্ট্রিম পয়েন্ট বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক রয়েছে, ঠিক আছে। আইস পয়েন্ট মানে কি, যে টেম্পারেচারে আইস মেল্ট করে জলে পরিণত হচ্ছে সেটা হচ্ছে আইস পয়েন্ট, বা আইস ফ্রিজ করে ওয়াটার ফ্রিজ করে আইসে পরিণত হচ্ছে সেটা তার আইস পয়েন্ট, এবং স্ট্রিম পয়েন্ট হচ্ছে যে টেম্পারেচারে জল স্ট্রিমে পরিণত হচ্ছে সেটা হচ্ছে তার স্ট্রিম পয়েন্ট। যেরকম সেলসিয়াস স্কেলের আইস পয়েন্ট 0 এবং স্ট্রিম পয়েন্ট 100, ফারেনহাইটের ক্ষেত্রে আইস পয়েন্ট হচ্ছে 32 এবং স্ট্রিম পয়েন্ট হচ্ছে 212, কেলভিনের ক্ষেত্রে আইস পয়েন্ট হচ্ছে 273 এবং স্ট্রিম পয়েন্ট হচ্ছে 373, রিউমারের ক্ষেত্রে আইস পয়েন্ট 0 এবং স্ট্রিম পয়েন্ট হচ্ছে 80।
এবার দেখো এখানে আরেকটা জিনিস পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। প্রত্যেকটা স্কেলে এক একটা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার রয়েছে। মানে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার মানে সর্বনিম্ন পসিবল টেম্পারেচার যেটা, সেটা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। বিভিন্ন স্কেলের ভ্যালু বিভিন্ন রকম রয়েছে। যেরকম সেলসিয়াস স্কেলের ভ্যালু কত, সেলসিয়াস স্কেলে সর্বনিম্ন রিডিং কত দিতে পারে সেলসিয়াস স্কেল, -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। কেলভিন স্কেলে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হচ্ছে 0 কেলভিন। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে এটা হচ্ছে -459 ডিগ্রি ফারেনহাইট। রিউমার স্কেলের ক্ষেত্রে -218 ডিগ্রি রিউমার। তাহলে দেখো অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কেলভিন স্কেল বাদ দিয়ে বাকি স্কেলগুলোর ক্ষেত্রে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারটা কিন্তু নেগেটিভ। তাহলে কেলভিন স্কেল মনে রাখবে, এটাও কোশ্চেনে দেয়, সবসময় পজিটিভ রিডিং দেয় টেম্পারেচারের। ঠিক আছে, চলো এগুলো একটু নোট ডাউন করো খাতাতে, কারণ এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার কোশ্চেন্সই আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম ফ্যাক্টের মাধ্যমে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো উলেন ক্লথস keep our body warm in winter because, দেখো শীতের সময় আমরা উলেন ক্লথস প্রেফার করি, কারণ কি, দেখো উল ইজ এ ব্যাড কন্ডাক্টর অফ হিট। আমাদের যে উল হচ্ছে ব্যাড কন্ডাক্টর অফ হিট, যেই কারণে আমাদের বডির যে হিট সেটাকে উল বাইরে বার হতে দেয় না, যার ফলে আমাদের বডিটা ওয়ার্ম থাকে। এবং উলের ভিতরে যে ছোট ছোট স্পেস রয়েছে সেখানে কি এয়ার মলিকুল যায়, এবং এয়ারও হচ্ছে ব্যাড কন্ডাক্টর অফ হিট, যার ফলে আমাদের বডির হিট অত সহজে বাইরে যেতে পারে না এবং আমাদের বডিটা ওয়ার্ম থাকে। তাহলে এটাই হচ্ছে কারণ যে আমরা শীতের সময় বডি ওয়ার্ম রাখার জন্য উলেন ক্লথস ব্যবহার করি। ঠিক আছে, চলো সহজ একটা কোশ্চেন ছিল, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ প্রেশার অ্যান্ড ভলিউম অ্যান্ড সাম অফ ইন্টারনাল এনার্জি? দেখো এটা অ্যাকচুয়ালি বলেছে ইন্টারনাল এনার্জিকে আমরা ইউ দ্বারা লিখি, ইউ প্লাস পি ইন্টু ভি, এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি এইচ বা এনথ্যালপি বলে একটা জিনিস রয়েছে। এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের একটা কোশ্চেন। এই এনথ্যালপিটা কি মেজার করে? মেজার টোটাল হিট কাউন্ট, হিট কন্টেন্ট ইন এ থার্মোডাইনামিক সিস্টেম, সেটাই হচ্ছে এনথ্যালপি। তাহলে এনথ্যালপি দেখো এটা হচ্ছে একটা স্টেট ফাংশন, এটা হচ্ছে একটা স্টেট ফাংশন। স্টেট ফাংশন মানে কি, এটা হচ্ছে ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের উপর নির্ভর করে, পাথের উপর ডিপেন্ড করে না। বোঝা গেল? যারা পাথ ফাংশন হয় তারা পাথের উপর ডিপেন্ড করে, কিন্তু এই হচ্ছে স্টেট ফাংশন, শুধুমাত্র ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের উপর ডিপেন্ড করে, পাথের উপর ডিপেন্ড করে না। তাহলে কারেক্ট আনসার হচ্ছে এনথ্যালপি। আরেকটা জিনিস দেখো এখানে রয়েছে এনট্রপি। এনট্রপি দিয়েও তোমরা অনেক সময় কোশ্চেন দেখতে পাও। যেরকম থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল থেকে আমরা এই এনট্রপির কনসেপ্টটা আমরা পাই। ঠিক আছে, একটা এনট্রপি হচ্ছে কোনো একটা সিস্টেমের র্যান্ডমনেস বা ডিজঅর্ডারনেসটা মেজার করে। আমাদের পৃথিবীর এনট্রপি দিন দিন বেড়েই চলেছে, এই কোশ্চেনটাও অনেক সময় আমরা পাই। তাহলে থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল থেকে আমরা কি পাই? কনসেপ্ট অফ এনট্রপি। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তাহলে এটা কারেক্ট আনসার হলো এনথ্যালপি। এটা হচ্ছে এনথ্যালপি, এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, এটা হচ্ছে প্রেসার এবং ভলিউম। চলো an object traveling at a speed greater than the speed of sound in air is called, দেখো এটা একটা সাউন্ডের একটা ইন্টারেস্টিং কোশ্চেন। আমাদের ম্যাক নাম্বার বলে একদম ইনিশিয়ালি আমি যখন বললাম কিছু ইউনিট এবং ডাইমেনশনলেস কোয়ান্টিটি, সেখানে ম্যাক নাম্বার বলেছিলাম। দেখো ম্যাক নাম্বার এটা হচ্ছে ভেলোসিটি অফ অবজেক্ট বাই ভেলোসিটি অফ সাউন্ড। উপরে কি ভেলোসিটি অফ অবজেক্ট, নিচে হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড, সেটা হচ্ছে ম্যাক নাম্বার। তাহলে দুটো ভেলোসিটি রেশিও হওয়ার জন্য ম্যাক নাম্বারে কোনো ইউনিট থাকে না। ম্যাক নাম্বার যদি 1 হয়ে যায় তখন সেটাকে আমরা বলি সোনিক ওয়েভ। ম্যাক নাম্বার যদি লেস দ্যান 1 হয় সেটা হচ্ছে সাবসোনিক ওয়েভ, আর ম্যাক নাম্বার যদি গ্রেটার দ্যান 1 হয় তখন সেটাকে আমরা বলি সুপারসোনিক ওয়েভ। তাহলে দেখো when an object traveling at a speed greater than the speed of sound, তাহলে সাউন্ডের স্পিডের থেকে যখন অবজেক্টের স্পিড বেশি হয়ে যাবে তখন কি হবে? তাহলে ম্যাক নাম্বার তখন গ্রেটার দ্যান 1। এই কন্ডিশনটার ক্ষেত্রে দেখো ম্যাক নাম্বার ইজ গ্রেটার দ্যান 1। ম্যাক নাম্বার যখন 1 তখন সেটাকে আমরা বলবো সোনিক, মানে অবজেক্টের ভেলোসিটি এবং সাউন্ডের ভেলোসিটি যখন সমান তখনই হবে ম্যাক নাম্বার 1। যদি অবজেক্টের ভেলোসিটি সাউন্ডের ভেলোসিটি থেকে বেশি হয়ে যায় তখন কি হবে? ম্যাক নাম্বার গ্রেটার দ্যান 1, তাই না? তাহলে ম্যাক নাম্বার গ্রেটার দ্যান 1 হলে সেটাকে আমরা কি বলবো? সুপারসোনিক ওয়েভ। আবার যদি ম্যাক নাম্বার যদি গ্রেটার দ্যান
5 হয় তখন সেটাকে আমরা বলবো হাইপারসোনিক ওয়েভ। তোমরা অনেক সময় দেখবে শুনেছো মিসাইল, হাইপারসোনিক ক্রুজ মিসাইল, তাই না? তাহলে হাইপারসোনিক ওয়েভের ক্ষেত্রে তাদের কিন্তু ম্যাক নাম্বার হচ্ছে গ্রেটার দ্যান 5। তাহলে ম্যাক নাম্বার 1 হচ্ছে সোনিক ওয়েভ, ইট ইজ নট সলিড সোনিক। লেস দ্যান 1 হলে ইনফ্রাসোনিক, সাবসোনিক, এবং গ্রেটার দ্যান 1 হলে সুপারসোনিক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। টিন্ডাল ইফেক্ট ইজ রিলেটেড টু হুইচ ফেনোমেনা অফ লাইট? দেখো লাইটের টিন্ডাল ইফেক্টটা কিসের সঙ্গে যুক্ত? এটা অনেকবার পরীক্ষাতে এসেছে, এটা হচ্ছে স্ক্যাটারিংয়ের সঙ্গে যুক্ত। দেখো লাইট যখন কলাইডাল পার্টিকেল দ্বারা স্ক্যাটারিং হয় তখন সেই ইফেক্টটাকে আমরা বলি টিন্ডাল ইফেক্ট। ঠিক আছে, তাহলে টিন্ডাল ইফেক্ট লাইটের কিসের সঙ্গে যুক্ত? ডাইরেক্ট স্ক্যাটারিংয়ের সঙ্গে যুক্ত। আমরা 3 রকমের স্ক্যাটারিং দেখেছি, একটা হচ্ছে র্যালে স্ক্যাটারিং, একটা মাই স্ক্যাটারিং, একটা রামন স্ক্যাটারিং। রামন স্ক্যাটারিং জন্য রামন স্ক্যাটারিং আবিষ্কার করেছিল, সেটার জন্য তিনি 1928 সাল আবিষ্কার হয় এবং 1930 সালে তিনি নোবেল পুরস্কার পান। সিভি রমন এই স্ক্যাটারিং আবিষ্কারের জন্য। এবং যেদিন এটা আবিষ্কার হয়েছিল 28 সম্ভবত ফেব্রুয়ারি, সেই দিনটাকে ন্যাশনাল সায়েন্স ডে হিসাবে পালন করা হয়। ঠিক আছে, তো চলো এই যে স্ক্যাটারিংয়ের জন্য আর কি কি হয় দেখো। র্যালে স্ক্যাটারিংয়ের জন্য কি হয়, যে আকাশের রং আমরা নীল দেখতে পাই, সেটা কিন্তু র্যালে স্ক্যাটারিংয়ের জন্য হয়। তারপর ডিপ সমুদ্রের নল নীল কালারের হয়, সেটাও র্যালে স্ক্যাটারিংয়ের জন্য হয়। মাই স্ক্যাটারিংয়ের জন্য দুটো ফেনোমেনা হয়, যে হোয়াইট কালার অফ ফগ এবং হোয়াইট কালার অফ ক্লাউড, সেটা মাই স্ক্যাটারিংয়ের জন্য হয়। তোমাদের কয়েকদিন আগে পুলিশের যে এক্সামটা হলো সেখানে কিন্তু এসেছিল যে আকাশের নীল রং কিসের জন্য হয়, তাহলে সেটা কিন্তু স্ক্যাটারিংয়ের জন্য হয়। ঠিক আছে, মনে থাকবে। দেখো এখানে একটা অপশানস রয়েছে ডিসপারশনের জন্য কি হয় দেখো। আমরা জানি যে লাইট যখন সাদা আলো 7টা কালার দিয়ে তৈরি, ভিভ জিওর আমরা দেখেছি, ভায়োলেট থেকে শুরু করে রেড, তাই তো? তাহলে দেখো এই যে সাদা আলো 7টা কালারে ভাগ হয়ে যাচ্ছে, একটা প্রিজমের ভিতর দিয়ে যখন আমরা পাঠাবো তখন 7টা কালার, সাদা আলো 7টা কালারে ভাগ হয়ে যাচ্ছে। কারণ দেখো ওই যে প্রিজম যখন পুরো ভ্যাকিউমে কিন্তু সাদা আলো 7টা কালারে ভাগ হয় না, কিন্তু যখন কোনো মিডিয়ামের ভিতর দিয়ে যায় তখন বিভিন্ন কালারের ভেলোসিটি বিভিন্ন রকম হয়ে যায় এবং সাদা কালার তখন বিভিন্ন ভাগে ভেঙে যায়। বোঝা গেল? যেরকম দেখো লাল আলোর ভেলোসিটি সব থেকে বেশি, ওয়েভলেন্থ সব থেকে বেশি এবং ভেলোসিটি সব থেকে বেশি, এবং লাল আলো স্ক্যাটারিংটা সব থেকে কম হয়। তাহলে দেখো যখন প্রিজমের ভিতর দিয়ে সাদা আলো 7টা কালারে ভেঙে যাচ্ছে, সেটা কিসের কারণে হচ্ছে? সেটা ডিসপারশনের কারণে হচ্ছে। বোঝা গেল? আর রেইনবো ফরমেশন, রেইনবোটা পুরো ভ্যাকিউমে রেইনবো আমরা দেখতে পাই না, কারণ ভ্যাকিউমে সাদা আলো 7টা কালারে ভাঙে না, ডিসপারশন ঘটে না সেখানে। কিন্তু আমাদের এনভায়রনমেন্ট, সেখানে কি রয়েছে? এয়ার মলিকুল রয়েছে, ডাস্ট পার্টিকেল রয়েছে, সেখানে সাদা আলো 7টা কালারে যেটা ভেঙে যাচ্ছে সেই মেথডটাকে আমরা কি বলি? রেইনবো ফরমেশন। তাহলে রেইনবো ফরমেশন, এবং এটা হচ্ছে কিসের এক্সাম্পল? ডিসপারশনের এক্সাম্পল। দেখো রিফ্র্যাকশনের এক্সাম্পলটা কি? যে মানে তারাগুলো টিম করছে, সেটা কিসের জন্য করে? সেটা হচ্ছে রিফ্র্যাকশনের জন্য করে। সূর্য যখন উদয় হয়, সূর্য উদয় হওয়ার কিছুক্ষণ আগে এবং সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পরে সূর্যকে আমরা লাল দেখি, সেটাও হচ্ছে রিফ্র্যাকশন বা প্রতিসরণের কারণে দেখি। তাহলে এই এক্সাম্পলগুলো কিন্তু পরীক্ষাতে আসে, এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে টিন্ডাল ইফেক্টটা স্ক্যাটারিংয়ের সঙ্গে যুক্ত। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো an object is placed in front of concave mirror of focal length 12 centimeter at a distance of 6 centimeter অবজেক্টটা 6 সেন্টিমিটার দূরে আছে। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ ইমেজ অ্যান্ড ইমেজ টাইপ? দেখো এই যে কনকেভ মিরর যদি আমরা দেখি, কনকেভ মিরর কেমন ইমেজ তৈরি করে? কনকেভ মিরর রিয়েল এবং ভার্চুয়াল দুটো ইমেজই তৈরি করে। এর ফোকাল লেন্থ বলেছে দেখো 12, ফোকাল লেন্থটা বলেছে হচ্ছে 12 সেন্টিমিটার। কনকেভ মিররের ক্ষেত্রে বস্তুকে যদি আমরা ফোকাস এবং পোলে রাখি তখন সে ভার্চুয়াল ইমেজ তৈরি করে, বাকি যেখানে রাখি না কেন এ সবসময় রিয়েল ইমেজ তৈরি করে। তাহলে দেখো এর ফোকাল লেন্থ 12 সেন্টিমিটার, আর বস্তুটাকে কত সেন্টিমিটার দূরে রাখা হয়েছে? বস্তুটাকে এখান থেকে 100 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে।
তাহলে কেমন ইমেজ তৈরি করবে? 6 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, এই বস্তুটা তাহলে দেখো ফোকাস এবং পোলের মাঝে রয়েছে, তাহলে ভার্চুয়াল ইমেজ তৈরি করবে। তার মানে এটাও হবে না, এটাও আনসার হবে না, এই দুটোর মধ্যে একটা আনসার হবে। এবং আমরা জানি যে এই ভার্চুয়াল ইমেজ যখন তৈরি হয়, ভার্চুয়াল ইমেজটা ম্যাগনিফাইড ইমেজ তৈরি হয়, ঠিক আছে? তাহলে ম্যাগনিফাইড ইমেজ যদি তৈরি হয়, ম্যাগনিফিকেশান সেটা গ্রেটার দ্যান 1, তার মানে এই যে ডিস্টেন্স 6 সেন্টিমিটারের থেকে অবশ্যই সেটা বেশি হবে, তাহলে 4ও আনসার হবে না। তাহলে অঙ্ক না কষে আমরা বলে দিতে পারবো এর আনসার হচ্ছে 12 সেন্টিমিটার এবং ভার্চুয়াল। এবার আসা যাক অঙ্কটা যদি আমরা করি তাহলে কি হবে? দেখো মিররের যে ফর্মুলা সেটা হচ্ছে 1 প্লাস ভি 1 প্লাস ইউ ইকুয়ালস টু 1/f। লেন্সের ক্ষেত্রে দেখো ফর্মুলাটাও ডাইরেক্ট দেয় পরীক্ষাতে, মিররের ফর্মুলার ক্ষেত্রে মাঝে এটা প্লাস সাইন হয় এবং লেন্সের ফর্মুলার ক্ষেত্রে মাঝে এটা মাইনাস সাইন হয়। এটাও কিন্তু পরীক্ষাতে দেয় যে কোনটা মিরর ফর্মুলা বা কোনটা লেন্সের ক্ষেত্রে ইউভি এবং এফ এর মধ্যে যে রিলেশন, ঠিক আছে? তাহলে দেখা যাক, দেখো লেন্স থেকে এই যে ফোকাসটা কোন দিকে রয়েছে? বাঁ দিকে রয়েছে, বস্তুটাও বাঁ দিকে রয়েছে। তাহলে দেখো ইউ সমান ইউ ইকুয়ালস টু কত? -6 সেন্টিমিটার বলবো আমরা, কারণ লেন্স বাঁ দিকে রয়েছে মিরর থেকে, যদি ডান দিকে থাকতো তাহলে আমরা প্লাস করতাম, ঠিক আছে? দেখো ফোকাস, কনকেভ মিরর হোক বা কনকেভ লেন্স হোক, দুটোর ক্ষেত্রেই কিন্তু ফোকাল লেন্থ সবসময় মাইনাসে লেখা হয়, -12 সেন্টিমিটার। আমাকে ভিটাকে বার করতে হবে। তাহলে দেখো 1/v, ইউ হচ্ছে 1/6, এফ হচ্ছে -1/12। তাহলে দেখো 1/v, এটা -1/12, এটা এইদিকে আসলে +1/6, 12 লসাগু -1 + 2, তাহলে এটা হয়ে গেল 1/12। তাহলে দেখো ভি ইকুয়ালস টু কত? +12। তাহলে আনসার হয়ে গেল এটা, ঠিক আছে? দেখো এখানে ভিটা এসছে কি প্লাস, তার মানে এটা এই দিকে তৈরি হবে, এই দিকে তৈরি হবে +12, ঠিক আছে? আর ভার্চুয়াল কেন? কারণ আমি বললাম যে বস্তুটাকে যখন এই যে কনকেভ মিররের ক্ষেত্রে ফোকাস এবং পোলের মধ্যে বস্তু থাকলে সেটা সবসময় ভার্চুয়াল ইমেজ তৈরি হয়, বাকি যেখানে আমি বস্তুটা রাখবো সেটা রিয়েল ইমেজ তৈরি হবে। এখান থেকে আরেকটা কোশ্চেনও আছে যে কোন মিরর বোথ রিয়েল এবং ভার্চুয়াল ইমেজ তৈরি করে, তাহলে সেটা কি হবে? আনসার হবে কনকেভ মিরর। যদি বলে কনভেক্স মিরর কি ইমেজ তৈরি করে, মনে রাখবে কনভেক্স মিরর যদি হয়, কনভেক্স মিররে লাইট সবসময় এরকম ডাইভার্জ করে দেয়, তার মানে সবসময় এ ভার্চুয়াল ইমেজ তৈরি করবে কনভেক্স মিরর, ঠিক আছে? ক্লিয়ার? এখানে দেখো যদি আমরা ম্যাগনিফিকেশনটা দেখি, ম্যাগনিফিকেশনটা যদি আমরা দেখি তাহলে দেখো এখানে ভি বাই ম্যাগনিফিকেশনের ফর্মুলা হচ্ছে, এটার ক্ষেত্রে ম্যাগনিফিকেশনের ফর্মুলা হচ্ছে +v/u, উইথ সাইন বসাতে হবে। ভিটা হচ্ছে +12, এই -v/u, এখানে কিন্তু প্লাস নয়, এটা মনে রাখবে, এটা হচ্ছে মাইনাস হবে, ফর্মুলাতে এটা মাইনাস, এখানে প্লাস কিন্তু এখানে মাইনাস, ঠিক আছে? তাহলে দেখো ভিটা হচ্ছে +12 আর ইউটা হচ্ছে -6, তাহলে এটা ফর্মুলার মাইনাস আর এখানে এই মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে +6, তার মানে দেখো ম্যাগনিফিকেশন হলো +2। এই ম্যাগনিফিকেশনের প্লাস সাইন থেকে আমরা বুঝতে পারবো যে ইমেজ যেটা তৈরি হয়েছে সেটা আপরাইট বা ইরেক্ট। ম্যাগনিফিকেশন যদি প্লাস হয় তাহলে সেটা হবে কি? আপরাইট বা ইরেক্ট, আর আপরাইট ইমেজ সবসময় ভার্চুয়াল হয়। দেখো এখান থেকেও আমরা ম্যাগনিফিকেশন থেকেও আমরা এটা বুঝতে পারলাম, ঠিক আছে? তাহলে দেখো এটা অনেক রকমভাবে আমি এক্সপ্লেন করে দিলাম, এখান থেকে তোমাদের অনেক রকম কোয়েশ্চেন্স বা অনেক রকম প্রবলেম আশা করি তোমাদের সলিউশন করতে পারবে যদি এটা ভালো করে দেখে থাকো, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। রে অফ লাইট ইন এয়ার ইনসিডেন্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি অন দ্য সারফেস সেপারেটিং এয়ার ফ্রম এ মিডিয়াম অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স √2, দেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। আচ্ছা দেখো রিফ্র্যাকশন বলেছে, রিফ্র্যাকশন এটাকে বলা হয় ইন্টারফেস, এটাকে বলা হয় নর্মাল বা বাংলাতে বলা হয় অভিলম্ব, ঠিক আছে? রিফ্র্যাকশন মানে লাইট যখন মিডিয়াম চেঞ্জ করবে, এখানে একটা লাইট রে আসছিল, ইনসিডেন্ট করলো, তাহলে লাইট রে যাওয়ার কথা ছিল সোজা, ঠিক আছে? সোজা না গিয়ে লাইট রে যদি ডেন্সার মিডিয়ামে প্রবেশ করে তাহলে লাইট রে নর্মালের দিকে চেপে আসে, এবং যদি রেয়ার মিডিয়ামে লাইট প্রবেশ করে তাহলে নর্মাল থেকে দূরে সরে যায়, ঠিক আছে? এখানে বলে দিয়েছে তো এটা হচ্ছে এয়ার, আর এটা হচ্ছে একটা মিডিয়াম যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে √2,
ঠিক আছে, তাহলে এয়ারের থেকে ঘন, কারণ এয়ারের আমরা জানি কত 1.0003, এটাও পরীক্ষাতে দেয় এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মনে রাখবে 1.303। তাহলে এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশন আমরা কিভাবে লিখতে পারি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস বাই ভেলোসিটি অফ লাইট ইন দ্যাট মিডিয়াম। তাহলে দেখো দুটো ভেলোসিটি রেশিও, সেই কারণে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সেরও কিন্তু কোনো ইউনিট এবং ডাইমেনশন নেই। এখানে দেখো এই যে কোনটা, তাহলে এটা ঘন মাধ্যমে প্রবেশ করছে, তাহলে লাইটটা একটু এই দিকে চেপে আসবে, তাহলে এটা হয়ে গেল আই, এটা হচ্ছে আর। একটা জিনিস লক্ষ্য করো, এই যে আই যেটা বলে দিয়েছে কত 45 ডিগ্রি, তাহলে আর যেটা হবে 45-এর থেকে কম হবে, তাহলে 45 তো হবে না, আনসার হবে না, 60 হবে না, এই দুটোর মধ্যে একটা হবে। ঠিক আছে, চলো এবার দেখো এখানে স্নেলের যে সূত্র সেটা অ্যাপ্লাই করব। স্নেলের সূত্রটা কি বলছে, μ1 sin i ইকুয়ালস টু μ2 sin r। μ1 এয়ার 1 ধরলাম, sin i এর ভ্যালু কত 45, তাহলে sin 45 ডিগ্রি। μ2 ভ্যালুটা কত বলে দিয়েছে √2, μ2 হচ্ছে √2 sin r এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, চলো এবার দেখো sin 45 ডিগ্রির মান কত 1/√2, তাহলে এখানে sin rটাকে তুমি বার করে নাও, sin r ইকুয়ালস টু এই √2টাকে নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে নিচে √2 আর sin 45 এর মান হচ্ছে √2, তাহলে √2 ইন্টু √2 হয়ে যাবে 2, তাহলে sin কতর মান √2, sin 30-র মান √2, তাহলে দেখো আনসার হয়ে গেল এটা। তুমি এটা যদি তোমার কাছে টাইম খুব কমও থাকে, একদম ধরে নাও লাস্ট মানে 30 সেকেন্ড কিংবা 20 সেকেন্ড রয়েছে, তখন তুমি দেখো বুঝতে পারবে যে এয়ার থেকে কোনো একটা ঘন মাধ্যমে যাচ্ছে √2, তাই না, ঘন মাধ্যমে যাচ্ছে মানে আপাতন কোণের থেকে প্রতিসরণ কোণের মান কম হবে, 45-এর থেকে কম হবে, এবং 45-এর থেকে এখানে দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডিফারেন্স খুব মানে সামান্য, তাহলে নিশ্চয়ই অনেক বেশি কমবে না, তাহলে অ্যাপ্রক্সিমেট করে তুমি আনসার করেও এটা কিন্তু কারেক্ট করতে পারো। ঠিক আছে, যেটা যখন তোমার কাছে সময় থাকবে না তখন বললাম, আর দুটো অপশান তো অনেক আগেই বাদ হয়ে গেছে, তাহলে এইরকম এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করেও কিন্তু আমরা কোশ্চেনের আনসার করতে পারি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো ফোকাল লেন্থ ফর এ কনকেভ লেন্স অফ পাওয়ার 10 ডায়োপ্টার। দেখো তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে লেন্সের পাওয়ারের ইউনিট তাহলে কি হলো ডায়োপ্টার, ডি ফর ডায়োপ্টার। পাওয়ারের সঙ্গে এটা অনেক সময় কোশ্চেন দেয়, পাওয়ারের সঙ্গে লেন্সের ফোকাল লেন্থের কেমন সম্পর্ক, ইনভার্স সম্পর্ক। যখন দেখো 1/f, যখন এফটা মিটার ইউনিটে থাকে, এফটা যখন সেন্টিমিটার ইউনিটে থাকে তখন 1/f, যখন এটা মনে রাখবে সেন্টিমিটার ইউনিটে থাকে। ঠিক আছে, তাহলে এখানে কোন ইউনিটে রয়েছে, সব মিটার ইউনিটে রয়েছে, তাহলে দেখো এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে পাওয়ার দেওয়া আছে 10, 10 1/f, তাহলে দেখো f ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 1/10, তার মানে এটা 0.1 মিটার, তাহলে এর ফোকাল লেন্থ হয়ে গেল এটা। ঠিক আছে, তাহলে দেখো তোমরা কিন্তু এইরকমভাবে একদম ইজি কোশ্চেন, কিন্তু এই টাইপের কোশ্চেন আমি যে কোশ্চেনগুলো নিয়েছি সবগুলোই কিন্তু রেলের বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, তাহলে দেখো ইজি কোশ্চেন, কিন্তু তোমাদের সামান্য যদি তোমরা দেখে যাও কোশ্চেনগুলো তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে আনসার করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ইজ 40 ভোল্ট, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান ইন এ মুভিং চার্জ অফ 0.5 কুলম। তাহলে দেখো আমরা পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা আমরা জানি যে ওয়ার্ক ডান বাই চার্জ, অসীম দূরত্ব থেকে ইউনিট পজিটিভ চার্জকে ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে আনতে যে পরিমাণ কৃতকার্য করা হয় সেই কৃতকার্যটাই হচ্ছে ওই পয়েন্টের পোটেনশিয়াল, তাই তো নাকি? তাহলে দেখো এখানে পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া আছে কত 40 ভোল্ট, ওয়ার্ক ডানটা আমাকে বার করতে হবে, চার্জের ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 0.5 কুলম, তাহলে দেখো কৃতকার্য এটা হয়ে যাবে কত 20 জুল। দেখো তুমি এখানে অঙ্কটা না করেও আনসার করতে পারতে, এখানে কি চেয়েছে তোমার, ওয়ার্ক ডান চেয়েছে, ওয়ার্ক ডানের ইউনিট কি জুল, তাই তো নাকি? তাহলে দেখো এই তিনটে ইউনিট দেখেই তুমি এটা বাদ দিয়ে দিতে পারতে,
প্রথমে এটা দাগাতে পারতে, তাই না? তাহলে এইরকম ছোটোখাটো ট্রিকগুলো আমাদের কিন্তু পরীক্ষাতে মাথায় রাখতে হবে, ঠিক আছে? কি ইউনিট দেওয়া আছে, তাহলে অঙ্কটা তুমি না করেও কিন্তু ইউনিট দেখেই বলতে পারতে যে এটা আনসার, ঠিক আছে? দেখো আমরা অঙ্কটা করেও দিলাম, একদম সহজ অঙ্ক। তাহলে এইরকম সহজ সহজ প্রবলেমই কিন্তু পরীক্ষাতে আসে। চলো নেক্সট কোশ্চেনে যাই। এ লাইট রে ট্রাভেলস ফ্রম ওয়াটার টু গ্লাস। দেখো আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে লাইট যখন প্রতিসরণের ক্ষেত্রে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, লঘু মাধ্যমে যখন ফাইনালি প্রবেশ করছে তখন অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এবং লাইট যখন ঘন মাধ্যমে ফাইনালি প্রবেশ করবে তখন অভিলম্ব দিকে সরে আসবে, ঠিক আছে? এখানে দেখো ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? 1.33। গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? 1.5। তাহলে দেখো লাইট রে ট্রাভেলস ফ্রম ওয়াটার টু গ্লাস, তার মানে লাইট হচ্ছে ওয়াটার থেকে গ্লাসে প্রবেশ করছে। তাহলে ওয়াটার থেকে গ্লাসে প্রবেশ করছে, তাহলে দেখো লাইট ফাইনালি কোথায় প্রবেশ করছে? গ্লাস, ঘনতে প্রবেশ করছে। তার মানে দেখো লাইটের যে সোজা যাওয়ার কথা ছিল না গিয়ে অভিলম্বের দিকে সরে আসবে। আর লাইট যখনই ঘন মাধ্যমে প্রবেশ করবে তাহলে লাইটের ভেলোসিটিটা কি হবে? কমে যাবে। ডেনসিটি বেশি হয়ে গেলে সেখানে ভেলোসিটি অটোমেটিক কমে যায়, তাই না? তাহলে ভেলোসিটিটা কমে যাবে। তাহলে দেখো কোন আনসারটা হবে? টুয়ার্ডস দ্য নর্মাল অ্যান্ড ইট স্লো ডাউন। ঘন মাধ্যমে যাচ্ছে সেই কারণে এটা স্লো ডাউন, ঠিক আছে? এবং নর্মালের দিকে সরে আসলো। যদি উল্টো বলতো গ্লাস থেকে ওয়াটার, তাহলে কি হতো? নর্মাল থেকে দূরে সরে যাচ্ছে এবং সেটা লঘু মাধ্যমে যাচ্ছে, সেই কারণে কিন্তু তার স্পিড ইনক্রিজ করতো তখন, ঠিক আছে? তাহলে এটা দেখো প্রতিসরণ। আর প্রতিসরণের দুটো এক্সাম্পল বললাম যেটা পরীক্ষাতে আসে, যে টুইঙ্কলিং অফ স্টার এবং সূর্য অস্ত যাওয়ার সময় এবং সূর্য উদয় হওয়ার কিছুক্ষণ আগে যে সূর্যকে লাল দেখি, সেটা হচ্ছে প্রতিসরণ বা রিফ্র্যাকশনের জন্য আমরা দেখতে পাই। চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং রিলেশন কারেক্টলি রিপ্রেজেন্ট দ্য ম্যাগনিফিকেশন প্রডিউসড বাই কনভেক্স মিরর? আচ্ছা দেখো কনভেক্স মিরর, এটা হচ্ছে একটা কনভেক্স মিরর। গাড়ির যে রেয়ার ভিউ মিরর সেটা হচ্ছে কনভেক্স মিরর, পরীক্ষাতে আসে, মনে রাখবে। লাইট যখন কনভেক্স মিররে গিয়ে ইনসিডেন্ট করে তখন কনভেক্স মিরর এই লাইটটাকে কি করে? লাইটটাকে কিন্তু ডাইভার্জ করে দেয়, সেই কারণে এটাকে বলা হয় ডাইভার্জিং মিররও বলা হয়ে থাকে। তাহলে দেখো এই দুটো রে কখনো ডাইরেক্টলি গিয়ে মিলিত কিন্তু হয় না। ডাইরেক্ট যদি লাইট রে মিলিত না হয় তাহলে তখন সে কি ইমেজ তৈরি? ভার্চুয়াল ইমেজ। লাইট রে যখন কোনো জায়গায় গিয়ে ডাইরেক্ট কনভার্জ করবে তখন সেখানে তৈরি হবে রিয়েল ইমেজ, আর রিয়েল ইমেজ সর্বদা কেমন হয়? উল্টানো। আর লাইট রে যখন ডাইভার্জ করবে, কিন্তু লাইট টু বি কনভার্জ, কোনো একটা পয়েন্টে মনে হবে যেন তারা কনভার্জ করেছিল কোনো এক সময়, তখন সেটা তৈরি হবে কি ইমেজ? ভার্চুয়াল ইমেজ। তাহলে দেখো লাইট দুই দিকে চলে যাচ্ছে, ডাইরেক্ট এদের মিলন ঘটবে না, তাহলে কি ইমেজ তৈরি হবে? এখানে রিয়েল ইমেজ তৈরি হবে না। কিন্তু দেখো এরা কোনো একটা পয়েন্টে মনে হচ্ছে এরা কনভার্জ করেছিল, তার মানে এখানে কি ইমেজ তৈরি হবে? ভার্চুয়াল ইমেজ তৈরি হবে। তাহলে কনভেক্স মিরর সব সময় মনে রাখবে কি ইমেজ তৈরি করে? ভার্চুয়াল ইমেজ তৈরি করে। ক্লিয়ার? মনে থাকবে, ভার্চুয়াল ইমেজ তৈরি করে সব সময়, এবং ইমেজ সব সময় পোল এবং ফোকাসের মধ্যে তৈরি হয়, এবং ইমেজটা সব সময় ছোট ইমেজ তৈরি হয়, ঠিক আছে? তাহলে ছোট ইমেজ তৈরি হচ্ছে মানে কি? ডিমিনিশড মানে তার ম্যাগনিফিকেশনটা কত? লেস দ্যান 1। তাহলে দেখো এই যে কনভেক্স মিরর দ্বারা যে ইমেজটা তৈরি হয় তার ম্যাগনিফিকেশন ডিমিনিশড মানে ম্যাগনিফিকেশন লেস দ্যান 1। তাহলে কারেক্ট আনসার হয়ে গেল এটা, ঠিক আছে? তাহলে এখানে কোশ্চেনটা আরেকটা কোশ্চেন আসতে পারে যে কনভেক্স মিরর কেমন ইমেজ তৈরি করে? তাহলে কেমন ইমেজ তৈরি করছে? ভার্চুয়াল। আর ভার্চুয়াল ইমেজ সর্বদা সোজা হয়, আর রিয়েল ইমেজ মনে রাখবে সর্বদা উল্টো হয়। আগের একটা অঙ্কতে আমরা দেখেছিলাম, সেখানে ছিল কনকেভ মিরর। কনকেভ মিরর রিয়েল এবং ভার্চুয়াল দুটো ইমেজই তৈরি করে। কখন রিয়েল ইমেজ তৈরি করে? 6টা কেস রয়েছে, 5টা ক্ষেত্রে রিয়েল ইমেজ তৈরি করে, এবং একমাত্র কেস যেখানে ভার্চুয়াল ইমেজ তৈরি করে কনকেভ মিরর, সেটা হচ্ছে যখন ফোকাস এবং পোলের মধ্যে রাখবো। প্রিভিয়াস একটা কোশ্চেনে আমরা ওটা আলোচনা করেছি, ঠিক আছে? এবং কনকেভ মিররের ব্যবহারগুলো ইম্পর্টেন্ট, যেরকম গাড়ির হেডলাইট, শেভিং মিরর, মেকআপ মিরর, রিফ্লেক্টিং টেলিস্কোপ। তাহলে এই জিনিসগুলোতে আমরা কনকেভ মিরর ইউজ করি, আর রেয়ার ভিউ মিররে আমরা কনভেক্স মিরর ইউজ করি, ঠিক আছে? চলো এখান থেকে তোমাদের অনেকগুলো কোশ্চেন আমি আলোচনা করে দিলাম। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ কারেন্ট ক্যারিং কয়েল ইজ ডিফাইন্ড বাই হুইচ ল? দেখো
এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে আসে। আমরা তিনটে ল এখানে শিখবো, ঠিক আছে? একটা হচ্ছে ফ্লেমিং রাইট হ্যান্ড রুল, একটা হচ্ছে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, আর একটা হচ্ছে ম্যাক্সওয়েল থাম্ব রুল। দেখো এটা শেখার জন্য আমাদের তিনটে জিনিস লাগবে। এটা ডান হাত, ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল, লেফট হ্যান্ড রুল। তিনটে আঙুলকে আমরা এরকম পারপেন্ডিকুলারভাবে রাখবো এবং এখানে তিনটে জিনিস লাগবে। একটা হচ্ছে ফোর্স, আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এবং একটা হচ্ছে কারেন্ট। আমরা সবাই জানি এসবিআই একটা ব্যাংক, সেরকম এখানে রয়েছে এফবিআই। এফবিআই, এফ ফর ফোর্স, বি ফর ম্যাগনেটিক ফিল্ড, আই ফর কারেন্ট। হাতের আঙুলগুলোকে এরকমভাবে ধরবো আমরা। এটা হচ্ছে এফ, থাম্ব হচ্ছে এফ ফোর্স, তর্জনী যেটা সেটা হচ্ছে বি, এবং মিডল ফিঙ্গার যেটা সেটা হচ্ছে আই। তাহলে এফ বি আই এইভাবে আমরা মনে রেখে দেবো। তাহলে কোন আঙুল কি ডিনোট করে সেটাও পরীক্ষাতে জিজ্ঞাসা করে। তাহলে দেখো থাম্ব যেটা সেটা হচ্ছে ফোর্স, যেটা তর্জনী যেটা সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এবং যেটা মিডল ফিঙ্গার সেটা হচ্ছে কারেন্ট নির্দেশ করছে, কারেন্টের ডিরেকশন। এবার দেখো লেফট হ্যান্ড রুলের সাহায্যে আমরা ফোর্সের ডিরেকশন বার করি ফাইনালি, এবং মোটর রুল বলা হয় এটাকে। এবং রাইট হ্যান্ড রুলের সাহায্যে আমরা কারেন্টের ডিরেকশন আমরা বার করি ফাইনালি, এবং এটাকে বলা হয় ডায়নামো রুল, কারণ ডায়নামো রাইট হ্যান্ড রুলটাকে ফলো করে। তোমরা যদি বাংলাতে একটু দেখো ডান হস্ত রুল এটাকেও আমরা ড দিয়ে লিখি, এবং ডায়নামো ওটাও ড দিয়ে শুরু। তাহলে ডায়নামো ফলো করে ডান হস্ত রুল এবং মোটর ফলো করে বাম হস্ত রুল, ঠিক আছে? আর একটা লাস্ট যে রুল রয়েছে সেটা হচ্ছে ম্যাক্সওয়েল থাম্ব রুল। কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করছে, এবং কারেন্ট ফ্লো করার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা আমরা বার করবো কিসের সাহায্যে? ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড থাম্ব রুল। ওটা কিন্তু থাম্ব রয়েছে। তাহলে দেখো ধরে নাও একটা ওয়্যার এখান দিয়ে কারেন্ট ফ্লো করছে, তাহলে কারেন্টের ডিরেকশনটাকে বুড়ো আঙুল এই যে থাম্ব এটা নির্দেশ করছে, আর বাকি যে আঙুলগুলো এই আঙুলগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা নির্দেশ করছে। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। এখানে বলেছে দেখো ম্যাগনেটিক ফিল্ড, ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এটা কি হবে? রাইট হ্যান্ড থাম্ব রুল বা ম্যাক্সওয়েলের রাইট হ্যান্ড থাম্ব রুল। তাহলে এটা হচ্ছে আনসার। তাহলে দেখো এখানে আমরা তিনটে জিনিস দেখলাম, ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল এবং ম্যাক্সওয়েলের থাম্ব রুল, ঠিক আছে? চলো আজকের সেশন তাহলে কমপ্লিট। আশা করি তোমাদের সেশনটা ভালো লাগবে, এবং সেশনটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং তোমাদের বন্ধুদেরকে সেশনটা তোমরা শেয়ার করো, যাতে তারা এই কোশ্চেনগুলো আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করলাম তারা দেখতে পারে, এবং তাদের যদি কিছু বেনিফিটস হয় তাহলে সেটাই আমাদের গুরুদক্ষিণা। আর অবশ্যই সেশনটাকে লাইক করো, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, ঠিক আছে? থ্যাংক ইউ।